আজ আমরা চলে এসেছি শীতের মিঠে রোদ এবং হিমেল হাওয়ায় গা ভাসিয়ে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটা দেউলটিতে, যা হাওড়া জেলার শান্তাবেড়ের খুব কাছেই অবস্থিত এবং তার বাসভবনের পাশ দিয়েই বয়ে চলেছে রূপনারায়ণ নদী, যার পারিপার্শ্বিক সৌন্দর্য কথায় অবর্ণনীয়। এছাড়াও এখানে রয়েছে নদীর তীরে অপূর্ব পিকনিক স্পট, যেখানে আপনারা খুব কম খরচে পিকনিক করার সুবন্দোবস্ত পেয়ে যাবেন। এরপরে আমরা চলেছি ৩০০ বছরের পুরনো গোপাল মন্দিরের উদ্দেশ্যে, যা স্থাপত্য এবং চিত্রকলা মনোমুগ্ধকর। সকাল সকাল বাড়ি থেকে রওনা দিলাম দেউলটির উদ্দেশ্যে। প্রথমে দক্ষিণেশ্বরের ব্রিজ পেরিয়ে উঠে যাব আমরা বম্বে রোড। তারপর এই রোড ধরে সোজা চলে যাব দেউলটি। দেউলটি কলকাতা থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনারা কিন্তু দুভাবে আসতে পারেন। এক, হাওড়া থেকে মেদিনীপুর কিংবা পাঁশকুড়াগামী যে কোনো লোকালে ধরে মাত্র ১ ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন দেউলটি। আর যদি আপনারা বাই রোডে আসতে চান তাহলে NH-16 ধরে আসতে পারেন। সেক্ষেত্রে বাগনান পেরিয়ে কোলাঘাট যাওয়ার আগে বাদিকে যে রাস্তাটি নেমে গেছে সেটি কিন্তু দেউলটি যাবার রাস্তা। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে দেউলটি স্টেশন থেকে কিন্তু টোটো পাওয়া যায়। সেই টোটো নিয়ে কিন্তু আপনাদের শরৎ কুটিরে যেতে হবে। তার জন্য ভাড়া লাগবে জনপ্রতি মাত্র ২০ টাকা করে। আর ড্রাইভার ৬ জন যাত্রী হলে তবে কিন্তু টোটো নিয়ে যাবে। যদি আপনি কারোর জন্য অপেক্ষা না করে নিজেই যেতে চান তাহলে মোট ১২০ টাকা দিয়ে আপনাকে রিজার্ভ করে তবে যেতে হবে। তারপর যদি ইচ্ছে হয় আপনি অন্যান্য সাইট সিনগুলো ঘুরে দেখতে পারেন, তবে তার জন্য খরচ কিন্তু আলাদা। এখান থেকে দেউলটি মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। অবশেষে আমরা পৌঁছে গেলাম শরৎচন্দ্রের বাসস্থানের সামনে। এখানে পৌঁছে দেখি প্রচুর পর্যটকের ভিড়, আর এখানে আসতে আমাদের সময় লেগেছে ১ থেকে ১.৫ ঘন্টার মতো। এখন আমরা চলে এসেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। এই বাড়িটা তোমাদেরকে আমরা আজকে ঘুরে দেখাবো। এই বাড়ির টাইমিং আগে ছিল ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত, কিন্তু এখন যেহেতু শীতকাল সেজন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত কিন্তু এই বাড়িটা খোলা থাকবে ট্যুরিস্টদের জন্য। আর আজকে অনেক লোক এসেছে কলকাতা থেকে। অন্যান্য সময় তো ২৫শে ডিসেম্বর নিউ ইয়ারে তো প্রচুর ভিড় হয়, সেই জন্য ওই ভিড়ের ধাক্কা না খেয়ে ভালো করে দেখানোর জন্য আজকে ফাঁকা দিনেই আমি চলে এলাম তোমাদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখানোর জন্য। আমরা এখন প্রবেশ করছি শরৎ কুটিরে। তবে এই কুটিরে প্রবেশের কোনো মূল্য লাগে না, সরকার দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় বলে এই বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন শরৎবাবুরই নাতি জয় চট্টোপাধ্যায়। উপরে এই বাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন কালজয়ী উপন্যাস অভাগীর স্বর্গ, পথের দাবি, রামের সুমতি, গৃহদাহ এবং তার বিখ্যাত গল্প লালু। কথিত আছে শরৎবাবু তার এই বাসস্থানে ১৯২৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত কাটিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় এই বাড়ির বৈঠকখানাতেই আসতেন নেতাজি, বাঘাযতীন, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বিপিন বিহারী গাঙ্গুলি। প্রত্যেকে আসতেন তাদের সিক্রেট মিটিং করার জন্য এই বাড়িতে, এবং প্রত্যেকেই তারা আসতেন রূপনারায়ণ নদী দিয়ে জলপথে রাতের বেলায়। বাড়ির ভিতরে রয়েছে একটি রাধা গোবিন্দের বিগ্রহ, যা চিত্তরঞ্জন দাস অ্যারেস্ট হওয়ার সময় শরৎবাবুকে দিয়ে গেছিলেন। এছাড়াও এই বাড়ির ভিতরে রয়েছে নানা ধরনের জিনিসপত্র, আসবাবপত্র, যা শরৎবাবু নিজে ব্যবহার করতেন। তার ব্যবহৃত লাঠি, আরামকেদারা, বিছানা সমস্ত কিছুরই নিদর্শন এখানে লক্ষ্য করা যায়, যা সুন্দর করে পরিপাটি করে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে। এই পুকুরে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মাছ ধরতেন, আর এখানে ওনার দুটো প্রিয় মাছ ছিল কার্তিক, গণেশ। জানি না আজও সেই মাছগুলো আছে কিনা। শরৎ কুটির দর্শন করার পর এই রাস্তাটি ধরে আমরা সোজা চলে যাচ্ছি রূপনারায়ণ নদীর তীরে। এই রাস্তাটি ধরে সামান্য বাদিকে বেঁকলেই আপনি দেখতে পাবেন রূপনারায়ণ নদী, যার দুপাশে রয়েছে সুসজ্জিত বাগান, আর রয়েছে নানা ধরনের সবজির ক্ষেত, আর এখানে রয়েছে নানা ধরনের ছোটোখাটো দোকান, যেখানে আপনারা ছোটোখাটো জলযোগ সারতেই পারেন। আর রয়েছে পিকনিক করার সুবন্দোবস্ত, তার ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দেব।
আমরা চলে এসেছি রূপনারায়ণ নদীর ধারে, ঠিক আছে। এখানে পার বরাবর খুব সুন্দর একটা হেঁটে ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে, আর পাশেই রয়েছে খুব সুন্দর ক্ষেত। হ্যাঁ, ক্ষেতের মধ্যে দেখুন বাঁধাকপি ফলে রয়েছে, কি সুন্দর। এই শীতকালে বাঁধাকপি, আলু, তার বেগুন, অনেক রকমের সবজি রয়েছে। নদীর ধার বরাবর হেঁটে যেতে খুব ভালো লাগছে। আর এখন যেহেতু শীতকাল না, ওই জন্য রোদটা গায়ে লাগছে না, বেশ একটা পিকনিক পিকনিক আমেজ চারিদিকে। অনেকে দেখলাম নামছে, কিন্তু নামতে একটু সাহস পেলাম না, যদি পা পিছলে পড়ে যাই সোজা নদীতে। এখানে মনে হয় আগে নৌকাও চড়ানো হতো, কিন্তু এখন লেখা রয়েছে হোর্ডিংয়ে যে লাইফ জ্যাকেটবিহীন নৌকা চড়ানো যাবে না আর কি, ওই জন্য আর নৌকাটাও চড়া হলো না। আর সামনেই অনেকে দেখছি পিকনিক করছে, মানে কলকাতা থেকে অনেকে এসছে, বাইরে থেকে এসে পিকনিক করছে, মানে অনেক দূরে এসে পিকনিক করার মজাটাই যেন আলাদা। দেখো এখানে কিন্তু অলরেডি পিকনিক হচ্ছে, চারিদিকে সব মাইক বাজছে, নাচ গান করছে, খুব সুন্দর একটা শীতের পিকনিক আমেজ। আর এখানে যদি তোমরা এসে পিকনিক করতে পারো, তার জন্য কাদের সাথে যোগাযোগ করতে হবে সেই ইনফরমেশনটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারা এখানে যদি তোমরা নিজের জিনিসপত্র নিয়ে এসে পিকনিক করতে চাও সেটাও করতে পারো, কিংবা যদি এখানে সব রেডি থাকবে তোমরা এসে জাস্ট খাওয়া দাওয়া করবে সেটাও করতে পারো, নানা রকমের ব্যবস্থা রয়েছে। তো তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিই, কতগুলো নাম্বার দেবো, এই নাম্বারে এদের সাথে যোগাযোগ করলেই তোমরা এখানে পিকনিক করতে পারবে। আর পিকনিক স্পটটা এতটাই মানে ভালো, কেন বলছি, পাশেই রয়েছে রূপনারায়ণ নদী, পাশেই রূপনারায়ণ নদীর পাশে বসে পিকনিক করার জাস্ট মজাটাই আলাদা। ফাটাফাটি লাগছে আমার ওয়েদারটা, শীতকাল তো মানে দারুণ লাগছে। চারিদিকে ক্ষেত, নানা রকম সবজির ক্ষেত, রূপনারায়ণ নদী, পিকনিক, সব মিলেমিশে যেন একদম একাকার হয়ে যাচ্ছে। আমার তো দারুণ লাগছে, মনে হচ্ছে আমি গিয়ে এনজয় করি ওদের সাথে। এবার আমরা এগিয়ে চলেছি গ্রামের রাস্তা ধরে প্রায় 400 বছরের পুরনো গোপালজিউ মন্দিরের উদ্দেশ্যে, যা নির্মাণ করেছিলেন 1651 সালে মুকুন্দপ্রসাদ রায়চৌধুরী। আমরা এখন দাঁড়িয়ে আছি মদনমোহনজিউর মন্দিরের সামনে, যেটি নির্মাণ করা হয়েছিল 1651 খ্রিস্টাব্দে। আর এই মন্দিরটি 5 ফুট উঁচু বেদির উপর নির্মাণ করা রয়েছে, যার দৈর্ঘ্যে 34 ফুট, প্রস্থে 28 ফুট এবং উচ্চতায় 45 ফুট। আর এই মন্দিরের সামনেই রয়েছে গরুড়ের একটি মূর্তি, আর মন্দিরের থামগুলোর মধ্যে নানা রকম জ্যামিতিক চিত্রাকারে নকশায় অঙ্কিত আছে। দেউলটিতে আসলে তোমরা অবশ্যই কিন্তু এই মন্দিরটা ঘুরে দেখবে। এই মন্দিরটা কিন্তু অনেকটাই ভেতরে, সামনে রয়েছে কাঁচা রাস্তা দিয়ে আসলেই তোমরা দেখতে পারবে একটি সুন্দর মাঠের মধ্যে এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো। দেউলটিতে আসলে আপনারা যে শুধু শরৎকুটি দর্শন করবেন তা নয়, এখানে রূপনারায়ণ নদীর পাশ দিয়ে রয়েছে অপূর্ব এক গ্রাম্য পরিবেশ, যা আপনাকে মনে করিয়ে দেবে আপনার ছোটবেলাকার কিছু মধুর স্মৃতি। রয়েছে এখানে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি আলু সবজির ক্ষেত। রয়েছে গ্রামের সরু রাস্তা, যেখানে দুই পাশে দেখতে পাবেন আপনি কুঁড়ে ঘর। আর কিছু দূর এগোলেই আমরা পৌঁছে যাব এখানকার প্রসিদ্ধ এবং জাগ্রত কালী মন্দির, বিরামপুর কালী মন্দির। দেখো জায়গাটা কি সুন্দর, এটা কিন্তু বিরামপুর কালী মন্দিরের রাস্তা, ঠিক আছে। কালী মন্দিরটার সামনে, কিন্তু মন্দিরের সামনে দিয়ে দেখলাম একটা সরু রাস্তা ধরে চলে গেছে ঠিক নদীর পার বরাবর। তো আমরা ভাবছি এদিক দিয়ে গিয়ে একটু নদীটা দেখে আসি। চলো, আশেপাশে গ্রাম্য পরিবেশ কিন্তু ভীষণই ভালো লাগছে। শহরের কোলাহল চেঁচামেচি এইসব ছেড়ে যদি একদিনের জন্য আউটিংয়ে কোথাও আসতে চান, তাহলে কিন্তু অবশ্যই নির্দ্বিধায় চলে আসতে পারেন দেউলটিতে। কিন্তু ছোট বড় অনেক ছোট ছোট জায়গা আছে ঘুরে দেখার মতন। শরৎচন্দ্রের বাড়িতেও রয়েছে এখানে মূল আকর্ষণ। এখানে কিন্তু রয়েছে গোপালজিউর মন্দির, প্লাস রয়েছে বিরামপুর কালী মন্দির। আর এই কালী মন্দিরের সামনে দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে যাচ্ছে, এটা দিয়ে আমরা হেঁটে চলেছি নদীর পাড়ের দিকে। কি সুন্দর লাগছে জায়গাটা, ওয়াও! এই সময়টা ফাটাফাটি লাগছে, মানে সকালও না ঠিক দুপুরও না, ঠিক বিকেল হবে এই মুহূর্তটা। সূর্যর রোদ কি সুন্দর ইয়েতে পড়েছে না নদীর মধ্যে, দারুণ লাগছে, দারুণ। ওফ, যদি একটু নৌকা চড়ার ব্যবস্থা হতো না, ফাটাফাটি লাগতো, জমে যেত একদম।
আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে কিন্তু এই চ্যানেলের নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।